আমি জানি না ইতিহাসে, আমাদের ভারতবর্ষের ইতিহাসে এইরকম ভাবেও চক্রান্ত করে ফাঁসানোর কোনো রেকর্ড আছে কিনা। ও তো আমাদের বাঁচানোর জন্য এসছে, যে করেছে এটা ভুল করেছে এই কাজটা। কেন না হলে তো এটা থেকে তো আমাদের অন্য কিছু হতে পারতো। বাড়িতে বাচ্চা কাচ্চা আছে, কি করবো? ওর ফোন দেখে ওকে সার্চ করে নিয়ে আসলাম, এনে যে ও বিপদে পড়বে আমরা জানতাম না সেটা। যখন আমি জেল থেকে বেরোই তখন আমি জানতে পারি যে আমি যে এসআই অফিস, আমার যে এসআই অফিস রয়েছেন, আমি তো শিক্ষক, আমি যেহেতু 48 ঘন্টার বেশি জেল কাস্টাডি কাটাই, বর্তমানে আমি সাসপেনশনে রয়েছি। সে ঘরের মধ্যে একটা অজগর সাপ ঢুকে গেছে, একটা হাঁসও নাকি খেয়ে ফেলেছে। তো ওই ফোনেই আমার ঘুম ভাঙে। আমি তড়িঘড়ি যেরকম ভাবে আমি যাই যে সাপটাকেও বাঁচাতে হবে এবং মানুষজনকেও আতঙ্কমুক্ত করতে হবে, তড়িঘড়ি গেলাম। এবং সচরাচর আমার সঙ্গে একজন বা দুজন থাকে যারা ভিডিওগ্রাফিটা করে, কিন্তু সেই অত সকালে আমি কাউকেই পাইনি, আমি একাই চলে যাই স্পটে, সাপটাকে উদ্ধার করি। ওখানে স্থানীয় এক মানুষকে দিয়েই আমি সেটার মোটামুটি একটা ভিডিওগ্রাফিও করি। সেই সময় সেখানে উপস্থিত পাড়ার প্রায় 50-60 জন জনতাও ছিলেন। সবার মানে উপস্থিতিতেই সেই সাপটা আমি সেই হাঁসের ঘর থেকে উদ্ধার করে ওখান থেকে আমি চলে যাই আমাদের ফরেস্ট অফিসের দিকে। এখানে আমি একটা জিনিস বলি, লোকেশনটা হচ্ছে আমাদের বেথুয়াডহরি যুগপুরের যে রাজবাড়ি রয়েছে, সেই রাজবাড়ির ঠিক একটা দুটো বাড়ির পাশেই দীপ সিংহ রায় বলে এক ব্যক্তির বাড়ি থেকে সাপটা। সেখান থেকে আমাদের ফরেস্ট অফিসে আসার একটাই রাস্তা রয়েছে এবং আমি সেই একটাই রাস্তা ধরেই ফরেস্ট অফিসের দিকে সাপটাকে জমা দিতে আসি। জমা দিতে আসার পথে কি হয়, ফরেস্ট যে গেট রয়েছে, অফিসের যে গেট রয়েছে, মেন গেটের ঠিক 50 মিটার মতো আগে আর একটা গেট রয়েছে যেটাকে বেদুইন গেট বলে। সেই বেদুইন গেটের সামনে দেখি যে ফরেস্ট অফিসিয়ালরা মোটামুটি 8-10 জনের একটা টিম সেখানে দাঁড়িয়ে রয়েছে। ওখান থেকে আমার রাস্তাটা আটকানো হয় এবং আমাকে ওখানে ঘাড় ধাক্কা দিয়ে মোটামুটি আমার কাছ থেকে ফোনটা কেড়ে নেওয়া হয়, যাতে আমি কারোর সাথে কোনো যোগাযোগ না করতে পারি। আমি জিজ্ঞাসা করি যে ঘটনাটা কি হচ্ছে, আমি কি স্যার কোনো অন্যায় করেছি, মানে মানে এরকম কেন ব্যবহার করা হচ্ছে আমার সাথে। বলে তুই চুপ করে বস, আমাদের কৃষ্ণনগর নদিয়া মুর্শিদাবাদ ডিভিশনের কৃষ্ণনগরের রেঞ্জার ম্যাডাম আসছে, ম্যাডাম কথা বলবে। আমি বলছি স্যার সাপটা তো রয়েছে, তাহলে সাপটা কি এখানে জমা করবো না ওই অফিসে জমা করবো, কারণ তখন তো আমি বুঝতে পারছি না ঠিক কি হতে চলেছে আমার সাথে। বলে কিচ্ছু বার করতে হবে না, তুই চুপচাপ বসে থাক, বলে আমাকে ঘর বন্ধ করে প্রায় ঘন্টা 3-4 আমাকে ওইভাবে রেখে দিল। ম্যাডাম এলেন গাড়ি করে, কোনো কোয়েশ্চেন নেই, কোনো জিজ্ঞাসাবাদ নেই যে আমি কি করেছি বা আমার কোনো দোষ। আমি যদি কোনো দোষ করতে গিয়ে যদি ধরা পড়ি, একটা সে যে কোনো ডিপার্টমেন্ট হোক, আজকে আবগারি দপ্তর হোক বা পুলিশ দপ্তর হোক বা ফরেস্ট দপ্তর হোক, যে দপ্তরই হোক, সে তো আমাকে জিজ্ঞাসাবাদ করবে যে আমি এইটা কেন করছিলাম বা কি বৃত্তান্ত। কোনো কোয়েশ্চেন নেই, কোনো আপনাকে ডিটেলসও দিল না যে আপনার সাথে কি হতে চলেছে, কি করছি আমরা, বা আপনি কি করেছেন, কেন করেছেন, কোনো প্রশ্ন নেই। আমাকে সোজা ঘাড় ধাক্কা দিয়ে গাড়িতে তুলে নিলেন, আমার বাইকের চাবি নিয়ে বাইকটাকে বাজেয়াপ্ত করে নিল এবং আমাকে ডিরেক্ট কৃষ্ণনগর অফিসে নিয়ে হলো। ওখানে কৃষ্ণনগর ফরেস্ট অফিসে নিয়ে গিয়ে কিছু জিজ্ঞাসাবাদ করা হলো। আমি যেমন যেমন জিজ্ঞেস করলেন আমি তেমন তেমনই উত্তর দিলেন। ওখানে সম্ভবত এডিএফও স্যার ছিলেন এবং অনেকগুলো কোয়েশ্চেন করলেন। তার মধ্যে কিছু আমি বলছি যে আমি, মানে আমাকে জিজ্ঞাসা করলেন যে আমাকে কেন আনা হয়েছে এখানে, আপনি কি জানেন? বললাম না স্যার, আমাকে আমি বারবার জিজ্ঞাসা করেছি ওনাদেরকে যে কেন এখানে আনা হচ্ছে, কি হচ্ছে আমার সাথে, আমি কিছুই জানি না। তো যাই হোক, ওখানে কিছুক্ষণ এইসব জিজ্ঞাসাবাদ পর্ব সেরে আমাকে ডিরেক্ট কোর্টে চালান করে দেওয়া হলো। কোর্টে ওখানে দেখানো হচ্ছে, তখন আমি জানতে পারি যে আমাকে ওনারা, আমি একটা ষড়যন্ত্রের শিকার হয়েছি। আমি এটা বুঝতে পারলাম। ষড়যন্ত্রটা কি না, আমি নাকি ওই অজগর সাপটা পাচার করছিলাম, আমি একজন সাপ পাচারকারী। এইখানটায়, এখানে আমরা দেখতে পাচ্ছি যেখানে কাঠ রাখা আছে, এইখানটাতেই একটা খাঁচা ছিল, যেটি হাঁসের খাঁচা, যার মধ্যে কিছু হাঁস রাখা ছিল এবং সেই হাঁসগুলির খাঁচার মধ্যে একটি ইন্ডিয়ান রয়্যাল পাইথন সাপ ঢোকে। আমরা দেখে ভয় পেয়ে গেছি, তখন ওর নাম্বারটা ছিল, আমরা ওকে ফোন করেছি, সামনে ছিল এর জন্য ফোন করেছি। কিন্তু এর জন্য যে অত বড় বিপদ হয়ে যাবে সেটা তো আমরা বুঝতে পারিনি। তাহলে ওর বিপদ, ও তো হয়ে গেল, তাহলে আমাদের বিপদ হতো ওকে যদি না ডাকতাম। এই নিয়ে যে এত বড় এত ঘটনা হয়ে যাবে সেটা আমরা বুঝতে পারিনি। অল্প বয়সের ছেলেটাকে কেন চাকরি থেকে ই করলো? তাহলে ছেলেটা এখন কি করবে? একটা সাপ ধরতে আমাদের ভালোর জন্য এসে, তাহলে এটা উচিতই নাই, এটা উচিত করেইনি। এতে কোনো অন্যায় হয়নি, অন্যায় হয়েছে তো আমাদের করে ফেলছে, তো ও আমাদের বাঁচিয়ে খুব ভুল করে ফেলছে। এতে মানে অন্যরকম ব্যাপার হয়ে গেছে। চক্রান্তই হবে, নাহলে এরকম হবে কেন? তাহলে আরো অন্য ছেলেরা তো সাপ ধরতে আসে, তাদের নামে হচ্ছে না কেন? চক্রান্ত এই কারণে আমি বুঝলাম যে আমি যে ভিডিওটা শুট করি, সেই ভিডিওটা পরে যখন দেখি, এবং আমি ওই ভিডিওটাও আমি আমার চ্যানেলে দিয়েছি, মানুষকে দেখিয়েছি, যে আমি মানুষজনেরও বক্তব্য চেয়েছি যে কোথায় আপনাদের মনে হলো যে এই সাপটা আমি পাচার করছিলাম। তো ওটা ভিডিওটা দেখলে বোঝা যাবে যে সেই সাপের, মানে হাঁসের যে ঘরটা ছিল, খুব পাকাপোক্ত ঘর, সেই দরজা যদি খুলে না রাখেন তাহলে ওখানে সাপ কোনোভাবেই ঢোকানো যাবে না। মানে সাপটাকে রীতিমতো ওখানে ঢোকানো হয়েছে,
আগের রাত্রিবেলায়, যাতে ঘটনাটা আরো বেশি ম্যাচ মানে সত্যি মনে হয়, ওই কারণে একটা সাপ মানে আগের রাতেই ঢুকিয়ে দিয়েছে হাঁস সহ, যাতে সাপ একটা হাঁসকে খেয়েও নেয়। এবং আমি গিয়ে দেখেছিলাম যে একটা হাঁস খেয়ে নিয়েছিল এবং সেটা আবার উগলেও দিয়েছিল। যাই হোক, তো এইভাবে টোটালি ঘটনাটাকে সাজিয়ে শাশ্বত ঘোষকে চ্যানেল বন্ধ করাই হোক বা শাশ্বত ঘোষকে ভালো মতো একটা জবাব দেওয়া যাবে, ভালো মতো ওকে বসিয়ে দেওয়া যাবে, এই টার্গেটটা রেখেই আমাকে এই রকম ফাঁসানো হলো। এবং আজকের এই কেসটা, আজকে পশু সেবা করতে গিয়ে আমার এগেনস্টে আপনি যদি ওনাদের কাছেও কোনো বক্তব্য চান, কোনো এভিডেন্স নেই, এটা একটা ফলস কেসে জাস্ট এরকম ভাবে একজনকে ফাঁসিয়ে দেওয়া হলো, টোটালি ফলস। কারণ এই শুধুমাত্র দেখুন, পাচার একজন করতে পারে না। আজকে যদি আমি পাচারকারী হই, তাহলে সাপটা যেখান থেকে এনেছি, তাহলে সেই বাড়ির লোককে কেন অ্যারেস্ট করা হলো না? নিশ্চয়ই তারাও তাহলে যুক্ত থাকতেই পারে। আজকে আমাকে যখন ওনারা দাগিয়ে দিচ্ছেন এভাবে যে আমি একজন পাচারকারী, আমি সাপটা অজগর সাপটা পাচার করছিলাম, তাহলে ওনারা যখন প্রমাণ যখন পাচ্ছেন যে সাপটাকে আমি ওই বাড়ি থেকে নিয়ে এসেছি, তাহলে নিশ্চয়ই ওই বাড়ির লোকও তাহলে যুক্ত আছে। তাহলে তাদেরকে কোনো রকম জিজ্ঞাসাবাদ করা আর হলো না। সবচেয়ে বড় কথা, আমি একটা জিনিস জানতে চাই যে মানে কাদের মানে পাচার করতে গেলে তো একটা কোঅর্ডিনেশন দরকার হয়। নিশ্চয়ই একা একা তো কোনো মানে কেউ পক্ষে পাচার করা সম্ভব হয় না। হ্যাঁ। তো এই কোঅর্ডিনেশনের কোঅর্ডিনেট কোনো কাউকে কি খুঁজে পেয়েছে? এখনো অবধি কিছুই পাইনি, কারণ কিছু পাবেও না। এবং আমি দৃঢ় মানে বিশ্বাস এটা রাখি, এটা পুরো কনফিডেন্সের সাথে অবশ্যই এখনো অবধি কোন রকম, আমি বলছি তো, আমার কথা কেন বিশ্বাস করবেন আপনারা? নিজেরা গিয়ে যদি ওখানে যদি জিজ্ঞেস করেন, ওনারা কোনো এভিডেন্স আর দিতে পারবে না। শুধু হয়তো কিছু, যেহেতু আমি সাপ উদ্ধার করি, ওই সাপ হাতে নিয়ে হয়তো কিছু ছবি ওনারা দেখাতে পারবেন। আমি যদি যেহেতু সাপ উদ্ধার করি আমি সাপ, তো সেহেতু সাপ হাতে নিয়ে আমার ছবি তো থাকতেই পারে। আমার প্রত্যেক ভিডিওতেই তো রয়েছে, আমি সাপ উদ্ধার করি, আমি বলছি তো। এর আগেও জমা দিয়েছিলেন? বিগত দিনে প্রচুর রেকর্ড আছে। রেকর্ড বলতে আমি অনেক সংবাদ মাধ্যমের কথাও এখানে বলতে পারি, যে যে সমস্ত নিউজ পেপার গুলো আছে, সেখানে বিগত দিনে, বিগত কয়েক বছর যাবত বহু এরকম ছবি সহ রেকর্ড রয়েছে যে আমি বন দপ্তরের হাতে আমি প্রাণী তুলে দিচ্ছি, বন দপ্তরে অজগর দিচ্ছি, বা বন দপ্তরে অন্য ভামবিড়াল, জাতীয় ভামবিড়াল যেগুলো, সেটাও ওয়াইল্ড লাইফের মধ্যে পড়ছে, ওয়াইল্ড অ্যানিম্যালের মধ্যে পড়ছে, তাদের হাতে দিচ্ছি। এরকম প্রচুর খবর, প্রচুর আর্টিকেল নিউজ পেপারেও বেরিয়েছে। মানে আপনি মানুষজন আমার মুখের কথায় কেন বিশ্বাস করবেন? আমি সেই সমস্ত পেপার ক্লিপও আমি দেখিয়ে দিতে পারি। আমরা দর্শকদেরকে দেখাবো যে এইটি সেই খাঁচা, যেই খাঁচার মধ্যে একটি বড় এইটি সেই খাঁচা, যেই খাঁচার মধ্যে আমরা ইন্ডিয়ান রক পাইথন সাপটি রেস্কিউ করতে এসেছিল শাশ্বত ঘোষ, এবং সেই রেস্কিউকে কেন্দ্র করেই তার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ওয়াইল্ড অ্যানিম্যাল অ্যাক্টে বিভিন্ন রকম ধারাতে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় এবং তাকে অ্যারেস্ট করা হয়, এবং তাকে তার কাছ থেকে কোনো রকম কোনো কিছু জানতে না চেয়ে তাকে পুরোপুরিভাবে তাকে নিজের কাস্টাডিতে নিয়ে নেয় আমাদের ফরেস্ট ডিপার্টমেন্ট, এবং তাকে কৃষ্ণনগর জেলা আদালতে তাকে পাঠানো হয়, এবং সেখান থেকে তাকে দীর্ঘদিন, তাকে 20 দিন, প্রায় 20 দিন তাকে বিচারাধীন অবস্থায় কৃষ্ণনগর জেলে তাকে থাকতে হয়। জামিনে এই মুহূর্তে শাশ্বত এখন বাইরে আছে বা ছাড়া পেয়েছে। ও চাকরি ফেরত দিক, ও চাকরি ও ফিরে পাক, আমরা এটা চাই। আর যদি প্রয়োজন পড়ে আমরা সব মিলে দল বেঁধে ও চাকরির জন্য আমরা অনুরোধ করব। আমরা সব আছি ওর পিছনে। প্রথমে বলি, আমি একজন প্রাথমিক শিক্ষক। আমি স্কুল শিক্ষকতার পাশাপাশি আমি বন্য প্রাণী উদ্ধার করি, এবং তারও আগে যদি বলা চলে, আমি একজন পশু প্রেমিক বলা চলে। কারণ আপনারা জানেন, সাবস্ক্রাইব করে আমি ভিডিওগুলো দেখি। একটা কুকুরেরও যদি কিছু হয়, দাদা ওষুধ নিয়ে গিয়ে কুকুরের গায়ে লাগিয়ে দেয় যাতে ব্যথা না লাগে, কিভাবে সেবা সুস্থতা করতে হবে সেটা করে, বাড়িতে পর্যন্ত নিয়ে যায়, খাবার দেয়। এরকম কে করবে? নিশ্চয় প্রাণীটাকে ভালোবাসে, পশু পাখি, তার জন্যই তো এরকম করে। তাহলে সেই মানুষটা কি করে এই কাজটা করতে পারে? রাস্তাঘাটে কোথাও যদি কোনো দুর্ঘটনা ঘটে, হয়তো কুকুরের লেজ কেটে গেল ট্রেন লাইনে, বা পা কেটে গেল, বা হয়তো ষাঁড় অ্যাক্সিডেন্টে হয়তো গুরুতর জখম হয়ে গেল, বা ছেড়ে দেওয়া যে ঘোড়াগুলো মানুষ ছেড়ে দেয় বয়স হয়ে গেলে, সেগুলো হয়তো দুর্ঘটনাগ্রস্ত হয়ে গেল, এগুলো ট্রিটমেন্ট করা, ডাক্তারদের সাথে আলোচনা করে ওষুধ, ইনজেকশন, স্যালাইন, ডাক্তারদের নির্দেশ মতো সেই মতো আমি করি। এগুলো বরাবরই অনেক আগে থেকে এগুলো করি। লকডাউনের সময় থেকে মোটামুটি আমি এই বন্যপ্রাণী উদ্ধার কার্যটাও শুরু করি। এবং অন্যান্য ইউটিউবারকে দেখে আমি একটা ছোট ইউটিউব চ্যানেলও তৈরি করি। সেখানে আমি মানুষজনকে সচেতন করি যে সাপ বা অন্যান্য বন্যপ্রাণী কতটা সমাজের জন্য দরকার। সবাই তো সাপ দেখলেই মেরে ফেলতে চায়, একটা আতঙ্কের, সেই আতঙ্ক কাটানোর চেষ্টা করি। সাপ দেখেই আতঙ্কের কোনো দরকার নেই, কারণ নির্বিষ সাপই বেশি দেখি আমরা চারপাশে। তো সেই জায়গা থেকে মানুষজনকে যতটা সচেতন করা, যাতে পরিবেশে ব্যালেন্স সবারই দরকার, মানুষই সব থেকে ভয়ঙ্কর প্রাণী, এবং সেই ভয়ঙ্কর প্রাণী থেকে অন্যান্য অবলা জন্তুগুলোকে বাঁচানো দরকার, মানুষকে সচেতন করি সেই চ্যানেলের মাধ্যমে যতটা সম্ভব হয়। সেই কাজ করতে গিয়ে লাস্ট 30শে আগস্ট 2023-এর কথা বলছি, আমার কাছে সকাল
সেটা ছিল রাখি পূর্ণিমার সকাল। কর্মফল আমি মনে করি এ জীবনেই ভোগ করে যেতে হবে, পালিয়ে কেউ যেতে পারবে না। আজকে কেউ যদি আমাকে এইভাবে নোংরা ভাবে ফাঁসিয়ে মনে করে যে সে বিরাট কিছু করে ফেলেছে, বিরাট আনন্দ পাচ্ছে, তার সেই আনন্দও কিন্তু একদিন চরমতম দুঃখে পরিণত হবে। ভগবান আছে, আল্লাহ আছে, গড আছে, যে নামেই ডাকুক না কেন, একটা পরম শক্তিময় একজন কিন্তু আছেন উপরে। তিনি দেখছেন, তিনি বিচার করবেন এবং তিনি প্রত্যেকটা কর্মের ফল এ জীবনেই প্রত্যেকটা মানুষকে দিয়ে যাবেন। প্রত্যেককে কিন্তু সেই কর্মফল ভোগ করতে হবে, এটুকুনি আমি বিশ্বাস রাখি। এই জায়গাটাই তো সেই জায়গাটা যেই জায়গা থেকে তোমাকে মানে ফরেস্ট ডিপার্টমেন্ট অ্যারেস্ট করেছিল একটি ইন্ডিয়ান রক পাইথন সমেত। হ্যাঁ হ্যাঁ, এটাই সেই জায়গা। এই যে রাস্তাটা আছে যুগপুর রাজবাড়ি থেকে উঠে এই রাস্তাটা ধরেই আমাদের এই ফরেস্টে যাচ্ছে, এইদিকে ফরেস্টের গেট, মানে এখান থেকে আর হয়তো 50 মিটার গেলেই ফরেস্টের গেট পাওয়া যাবে। তো মানে আমাদের যে ফরেস্টের যে মেন অফিস, তো এই রাস্তা ধরেই আমি আসি এবং ওই ফরেস্টের অফিসেই আমি জমা দিতে যাচ্ছিলাম। এবং জমা দিতে যাওয়ার পথে এই যে দোকান রয়েছে, এই দোকানেই সকালবেলায় 8-10 জনের টিম, ফরেস্ট বিট অফিসার সহ তার নেতৃত্বে 8-10 জনের ফরেস্ট অফিসিয়ালরা এখানে ছিলেন এবং এখান থেকেই আমাকে রাস্তা আটকানো হয়। বেদুইনের যে অফিস রয়েছে, মানে ফরেস্ট অফিস জাস্ট এখান থেকে মাত্র ঢিল ছোড়া দূরত্ব, যেখান থেকে সাপটা রেস্কিউ করা হয়েছে, ঠিক এই সোজাসুজি যে জায়গাটা এরিয়াটা দেখতে পাচ্ছি আমরা, এই ফরেস্টের ওই পাশটায় যে এরিয়াটা, সেটি একটি যুগপুরের একটি এরিয়া এবং সেই এরিয়া থেকেই কিন্তু সাপ রেস্কিউ করে ফিরছিলেন শাশ্বত ঘোষ। এবং সেই সাপ রেস্কিউ করে দীর্ঘদিন আমরা বহুবার দেখেছি যে বিভিন্ন রকম সংবাদ মাধ্যম, যেমন আনন্দবাজার পত্রিকা এবং বর্তমান পত্রিকায় তাকে আমরা দেখেছি, তার ছবি সমেত সে সাপ রেস্কিউ করে এবং সাপ রেস্কিউ করে ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে তুলে দিয়েছে, এরকম বিভিন্ন ফটো সমেত বিভিন্ন পত্রিকায় আমরা তার নিউজও দেখেছি। এবং ঠিক সেই রকম ভাবেই সেম ওই রকম একটি ঘটনাই সেই রকম সেই দিনই ঘটতে চলেছিল, বা ফরেস্ট ডিপার্টমেন্টের তার কথা অনুযায়ী ফরেস্ট ডিপার্টমেন্টের হাতে সে সেই রক পাইথনটিও তুলে দিতে যাচ্ছিল ঠিক এই রোডটি দিয়েই। কিন্তু এখান থেকেই তাকে আটকানো হয় এবং তাকে কোনো রকম জিজ্ঞাসাবাদ না করে তাকে পুরোপুরি ভাবে তাকে নিয়ে গিয়ে একটা ঘরের মধ্যে বন্দি করে দেওয়া হয় এবং তাকে এখান থেকে নিয়ে গিয়ে কৃষ্ণনগর জেলা আদালতে তাকে প্রডিউস করা হয়। আমি যেরকম বললাম যে এই দোকানেই ওরা ছিল, টোটাল স্টাফেরা ছিলেন এই দোকানটার মধ্যে এবং এখানেই আমাকে আটকে প্রথমেই গাড়ি থেকে চাবিটা খুলে নেওয়া হয়। আমার যে বাইক ছিল সেই বাইকের চাবিটা খুলে নেওয়া হয় এবং রীতিমতো প্রথম যে কমেন্টটা আসে যে সাপ কোথায়। হ্যাঁ, মানে তখনই আমি বুঝে যাই যে অত সকাল হওয়ার কারণে আমি ফোন করা সত্ত্বেও ফরেস্টে যোগাযোগ করতে পারিনি যে আমি যে একটা অজগর রেস্কিউ করতে যাচ্ছি। অত সকালবেলায় কেউ আমার ফোন ধরেনি, যে কারণে ফরেস্টে ইনফরমেশন দেওয়া হয়নি। ফরেস্টটা মানে আমি সাপটাকে উদ্ধার করে আমি ফরেস্টে জমা দিতে যাচ্ছি, সেই ব্যাপারে ইনফরমেশনটা দেওয়া ছিল না। অথচ ইনারা যখন দেখছি যে আমাকে জিজ্ঞাসা করলো ফার্স্ট কোয়েশ্চেনটা বাইকটা আটকেই যে সাপ কোথায়, তখনই আমি বুঝে গেলাম কিছু একটা কনস্পিরেসির শিকার আমি হচ্ছি।